আসসালামু আলাইকুম। লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বইয়ের আত্মস্মৃতি নামক গল্পের দ্বিতীয় অংশটুকু। গত ক্লাসে আমরা এর প্রথম অংশটুকু নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা ডিসক্রিপশনে প্রথম পর্বের ভিডিও লিঙ্কটি পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। আমরা আজকে দ্বিতীয় পর্বটি আলোচনা করব। চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। দেখো, পিতামহ অর্থাৎ পিতার বাবা, এখানে লেখক তার দাদার কথা বলতেছে যে পিতামহ 1857 খ্রিস্টাব্দে ঢাকায় বিদ্যাচর্চায় লিপ্ত ছিলেন। 1857 সালের ফৌজি বিদ্রোহে, দেখো ফৌজি বিদ্রোহ বলতে মূলত সিপাহী বিদ্রোহ বা সৈনিক বিদ্রোহকে বোঝানো হয়। এটি মূলত 1857 সালের 10 মে অধুনা পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে শুরু হওয়া ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীর সিপাহীদের বিরুদ্ধে একটি বিদ্রোহ। তো সে বিদ্রোহের কথা লেখক এখানে বলতেছে। সে বিদ্রোহে তার দাদা উপস্থিত ছিল। দেখো, 1857 সালের ফৌজি বিদ্রোহে ঢাকার দেশি সিপাহীরাও যোগ দিয়েছিল। বিদ্রোহ দমনকে উপলক্ষ করে ঢাকা শহরে ব্যাপক গণহত্যা শুরু হয়। শুনেছি লালবাগ কেল্লা এবং তৎসন্নিহিত এলাকা ঘেরাও করে তোপ দাগা হয়। দেখো, তোপ বলতে এখানে কি বোঝানো হয়েছে? তোপ হলো মূলত সামরিক বাহিনীতে ব্যবহৃত এক ধরনের ভারী অস্ত্র। এর ফলে নাকি প্রায় 5,000 লোক মারা যায়। এই যে তোপ দাগার ফলে 5,000 লোক মারা যায়। মৌলভী মুন্সিরা ছিলেন ইংরেজদের বিশেষ লক্ষ্য, অর্থাৎ এই মৌলভী মুন্সিরা ছিল ইংরেজদের প্রথম লক্ষ্য বা বিশেষ লক্ষ্য। ওদের পেলেই ফাঁসি কণ্ঠে ঝুলানো হতো। আন্ডাঘরের ময়দানে, দেখো আন্ডাঘর ময়দান বলতে বর্তমান বাহাদুর পার্ক, এই জায়গাটুকু বোঝানো হয়। তো এই আন্ডাঘরের গাছগুলোতে ঝুলিয়ে রাখা হয়েছিল অসংখ্য মানুষ। দাদা ওই সময় প্রাণ ভয়ে ঢাকা ত্যাগ করেন। ঢাকা ছাড়ার পর তিনি মসজিদকে কেন্দ্র করে সংগ্রাম এবং পার্শ্ববর্তী গ্রামসমূহের বালক বালিকাদের দ্বীনি এলেম শিক্ষাদানে নিযুক্ত হন। তারপরে দেখো, 1959 থেকে 60 সালের দিকে মৌলানা কেরামত আলী জৌনপুরী বেশ কিছুকাল আমাদের বাড়িটিকে তার আস্তানা করেন। তিনি কে ছিল? দেখো, এই যে মৌলানা কেরামত আলী জৌনপুরী, তিনি মূলত ঊনবিংশ শতাব্দীর একজন সমাজ সংস্কারক এবং হানাফি মাযহাবের অনুসারী ছিলেন। তিনি কি করত? তিনি মূলত ওয়াজ নসিহত করে মানুষকে ইসলামী মূল্যবোধের দিকে আহ্বান করতেন। এ ছিল তার বৈশিষ্ট্য। তিনি বেশ কিছুকাল আমাদের বাড়িটিকে তার আস্তানা করেন। দাদা তার শিষ্য হন। দুজনে মিলে আমাদের অঞ্চলে ইসলাম প্রচার করেন। বিদ্যাশিক্ষা দানের বিনিময়ে দাদা কোনো পারিশ্রমিক গ্রহণ করতেন না। বাবাও ওই ঐতিহ্য রক্ষা করেছিলেন, অর্থাৎ লেখকের দাদা বাবা দুজনে কি করেছিলেন? বিদ্যাশিক্ষায় অবদান রেখেছিল। আমার বাল্যকালে বহু ছাত্রছাত্রী তার কাছে পড়তে আসতো। বাবার কাছে শুনেছি দাদার ব্যক্তিগত লাইব্রেরিতে নাকি 300 কেতাব ছিল। তার মধ্যে বেশ কিছু সংখ্যক হস্তাক্ষরে লিখিত গ্রন্থও ছিল। দু-চারটে আমি নিজেও দেখেছি। বাবার 17 বছর বয়সে দাদার মৃত্যু হয়। আত্মীয়-স্বজনরা বহু কেতাব নিয়ে যায়। আমার বাল্যকালেও ৭০টি কেতাব ছিল। তার মধ্যে একটি ছিল আরবি অক্ষরে লিখিত বাংলা কেতাব। 1919 সালে 12 ঘণ্টাব্যাপী ভয়াবহ ঝড়ে টিনের চাল উড়িয়ে নিয়ে যায়। আমরা মসজিদে আশ্রয় গ্রহণ করি। সারা রাতব্যাপী ঝড় বৃষ্টিতে পিতামহের স্মৃতি বিজড়িত কিতাবগুলো প্রায় সবই নষ্ট হয়ে যায়। উর্দু কাসাসুল আম্বিয়া গ্রন্থটি পিতামহের লাইব্রেরির একমাত্র নির্দেশন রূপে এখন আমার কাছে আছে। 1919 থেকে 21 সালের কংগ্রেস খেলাফত, এখানে একটু গুরুত্বপূর্ণ। দেখো, কংগ্রেস বলতে মূলত ভারতের বৃহত্তম রাজনীতি দল কে বোঝানো হয় এবং খেলাফতও তৎকালীন সময়ের একটা রাজনৈতিক দল ছিল। তো এই দুইটা দল একত্রিত এখানে বলা হয়েছে কংগ্রেস খেলাফত আন্দোলনের সময় আমাদের গ্রামের উত্তর দিকের এক বড় চত্বরে এক বিশাল জনসভা হয়। অর্থাৎ এখানে মূলত কি দেখো, ভারতের বৃহত্তম রাজনীতি দল এবং খেলাফতের নেতারা একত্রিত হয়ে আন্দোলনে প্রতিষ্ঠিত হয়েছিল, যেটাকে এখানে বলা হচ্ছে
কংগ্রেস খেলাফত আন্দোলন। বাবা সেই স্বদেশী জনসভার সভাপতিত্ব করেছিলেন। সভায় দৈনিক পাগড়িধারী মুসলিম বক্তার মুখে আমি সর্বপ্রথম জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের বিষয় এবং ব্রিটিশ ব্যুরোক্রেসি শব্দ দুটি শুনি। এখানে দেখো, জালিয়ান ওয়ালাবাগের শব্দটির অর্থ হলো ভারতীয় ইতিহাসের অন্যতম কুখ্যাত গণহত্যা। এই যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, এটি একটা ভারতীয় ইতিহাসের অন্যতম কুখ্যাত গণহত্যা ছিল। ব্রিটিশ ব্যুরোক্রেসি, দেখো ব্যুরোক্রেসি শব্দটির অর্থ হচ্ছে আমলাতন্ত্র। উক্ত বক্তা দেওবন্দি আলেম ছিলেন। সেকালে আমাদের অঞ্চলে বহু যুবক পড়াশোনা করতে দেওবন্দ যেত। মহাত্মা গান্ধী এবং আলী ভাইদের নামে জয়ধ্বনি শুনেছিলাম সেদিন প্রথম। বন্দে মাতারাম এবং আল্লাহু আকবার দুই ছিল সভার স্লোগান। দেখো, বন্দে মাতারাম, এখানে কংগ্রেসদের স্লোগান ছিল বন্দে মাতারাম এবং খেলাফতরা মূলত আল্লাহু আকবার এই দুই স্লোগান দিত। সভা শেষে স্থানীয় কংগ্রেস কাম খেলাফত কমিটি গঠন হয়। বাবা কমিটির সভাপতি নির্বাচিত হন। মনে পড়ে তিনি বাড়িতে চরকা নিয়ে আসতেন। দেখো, এখন চরকা বলতে মূলত সুতো কাটার যন্ত্র বিশেষ। দাদি কোম্পানির আমলের মানুষ, সুতো কাটতে জানতেন। হিন্দু কোম্পানির আমল বলতে ইংরেজরা যখন কোম্পানি চালাইতো আমাদের এই ভারতবর্ষে, ঠিক সেই সময়ের কথা বলতেছে, যে কোম্পানির আমলে সুতো কাটতো। হিন্দু মুসলিম নির্বিশেষে গ্রামের প্রায় সকলের বাড়িতে চরকা বসল। চরকা মানে সুতো কাটার যন্ত্র বিশেষ। ড্যাডি অনেককে সুতো কাটতে শিখিয়েছিলেন। ঘরে ঘরে মুষ্টির ঘাঁটি, প্রতি শুক্রবার মসজিদে মুষ্টির চাল জমা হতো। মুষ্টি বলতে মূলত আগেকার সময়ে মসজিদের উন্নয়নের জন্য ঘরে ঘরে যেয়ে চাল নেওয়া হতো, তো সেটাকেই সেই সময় মুষ্টি বলে বলা হতো। প্রতি শুক্রবার মসজিদে মুষ্টির চাল জমা হতো। সে চাল পৌঁছে দেওয়া হতো কেন্দ্রীয় কংগ্রেস খেলাফত অফিসে। বাবার নিত্যকার পোশাক ছিল সাদা, মানে প্রতিদিনের পোশাক, মানে মাঝে মধ্যে যিনি সচরাচর যেসব পোশাক তিনি পরতো সবসময়, সাদা পাঞ্জাবি, সাদা তহবন, সাদা টুপি, চটি জুতো এবং ছাতা। তৎকালে হিন্দু মুসলিম নির্বিশেষে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর লোকদের অধিকাংশ চটি জুতো ব্যবহার করত। হিন্দু মহিলারা জুতো পরতো না। মুসলিম মহিলারাও চটি জুতো পরতো না। কারো কারো প্যাটেন্ট লেদারের ফুলতোলা রঙিন পাম শু ছিল। হিন্দু মুসলিম নির্বিশেষে সাধারণ চাষি পরিবারের মহিলাদের একমাত্র পরিচ্ছদ ছিল পেঁচিয়ে পরা একটি শাড়ি। সারাদিন নগ্নপথে কাজ করার পর রাত্রে পা ধুয়ে কেউ কেউ খড়ম পরত। অনেকের তাও ছিল না। প্রচন্ড শীত পড়লে চাষি পুরুষেরা তাল গাছের ডালার গোড়ার খোল মাপ অনুযায়ী কেটে তার মধ্যে দড়ির বেড় দিয়ে এক ধরনের স্যান্ডেল তৈরি করে নিত। এগুলোকে বলা হতো পাউটি। অধিকাংশ চাষি পরিবারের শৌচকর্য অর্থাৎ শৌচকর্য ও হাত ধোয়ার জন্য মাটির লোটা এবং ভাত খাওয়ার জন্য মাটির সানকি, সানকি বলতে পাত্রকে বোঝানো হয়, ব্যবহৃত হতো। আর এখানে লোটো বলতে তোমার বদনা, হ্যাঁ, বদনাকে বোঝানো হয়। সহ্য ছিল বাঁশ বাতের দরমা। দেখো, সহ্য বলতে মানে শোয়ার জায়গা, শোয়ার জায়গা ছিল। দরমা বলতে বোঝানো হয় চাটাই দিয়ে তৈরি, হ্যাঁ, চাটাই দিয়ে তৈরি এক ধরনের তোমার হচ্ছে যে মাদুরের মতো দেখতে আর কি, বা মাদুর বিশেষ আর কি। তো বলতেছে কি, দেখো, শীতকালে দরমার নিচে খড়কুটি এবং দরমার উপরে কাঁথা বিছানো হতো। আমাদের বাড়িতে কেরোসিনের কুপি জ্বলতো। ঝড় বাদলের রাত্রির জন্য একটি ল্যান্টার্নও ছিল। অধিকাংশ লোকের বাড়িতে রুই রুহুইনা গাছের বিচি হতে সংগৃহীত তেলের প্রদীপ জ্বলত। এ প্রদীপের নাম ছিল মুছি। আমাদের গ্রামে ৮-১০টি পরিবারের একটি ব্রাহ্মণ পাড়া ছিল। একটি পরিবারের উপাধি ছিল চক্রবর্তী, বাকি সবাই ছিল ভট্টাচার্য, ব্রাহ্মণ এবং একই গোত্রভুক্ত। অবশিষ্ট হিন্দুদের মধ্যে কয়েক ঘর গোয়ালা ব্যতীত বাকি সবাই ছিল নমঃশূদ্র। নমঃশূদ্রের ৩-৪টি পরিবার কামার, সুতোর ও করাতের কাজ করত। অন্যরা ছিল কৃষিজীবী। গোয়ালাদের মধ্যে একটি পরিবার এবং একটি নমঃশূদ্র পরিবারের বহু জমিজমা ছিল। তালুক সত্ত্বেও ছিল ওদের অংশ, সুতরাং রায়ত প্রজাও ছিল।
ব্রাহ্মণরাও তালুকদার ছিল, হাঁস খামার জমিও ছিল ওদের। ওরা নিজে চাষবাস করতো না, হাঁস খামার জমি নমস্যুর ও মুসলমান চাষি বর্গা করত। অধিকাংশ ব্রাহ্মণ পরিবারের সুদী কারবার ছিল। অনাদায়ী রেহানি ঋণের দায়ে মুসলমান ও নমস্যুর চাষিদের জোতজমি সুদখোর ব্রাহ্মণ পরিবারগুলোর অধিকার তলে যাচ্ছিল। চক্রবৃদ্ধি হারে সুদ দেওয়া হতো। ৩০-এর দশকে ঋণ সালিসি বোর্ড হওয়ার পূর্ব পর্যন্ত উক্ত অর্থনীতির বিরুদ্ধে কোনো প্রতিকার ছিল না। মুসলমানদের মধ্যে প্রায় সকলের পেশা ছিল স্বহস্তে জমি চাষ অথবা জনমজুরি। বর্ষার অবসর কালটায় কেউ কেউ পাট ও তরি-তরকারির কারবারি করত। পাটের মৌসুমে একটি পরিবার বাকরখানি রুটি তৈরি করে ফেরি করত মানে বিক্রি করে বেড়াতো আর কি। গৃহস্থ গৃহিণীর পাটের বিনিময়ে বকরখানি রুটি এবং বেদেনীদের কাছ থেকে রেশমি চুড়ি রাখত। অর্থাৎ তোমার পাটের বিনিময়ে বকরখানি রুটি দেওয়া হতো। হ্যাঁ, পাটের বিনিময়ে মানে পাট নিয়ে বকরখানি রুটি দিত, ফেরি করতো আর কি সেই সময় লোকেরা, কিছু লোকেরা। তো বেদেনীদের কাছ থেকে রেশমি চুড়ি রাখতো। গ্রামে লেখাপড়ার চর্চা বিশেষ একটা ছিল না। মুসলমানদের মধ্যে একমাত্র আমার পিতাই মোটামুটি শিক্ষিত লোক। তিনি বাংলা ছাড়াও উর্দু ও ফার্সি বলতে পারতেন। আমার মা বাংলা বইপত্র পড়তে পারতেন কিন্তু লিখতে পারতেন না। আমার ফুফুও বাংলা, উর্দু, ফার্সি বলতে ও লিখতে পারতেন। মুসলমান সম্প্রদায়ের বাকি অধিকাংশ ছিল নিরক্ষর। কেউ কেউ ট্রাইক্লেসে নাম স্বাক্ষর করতে এবং পুঁথি পড়তে পারত। সমাজে পুঁথি পড়ুয়াদের বিশেষ সম্মান ছিল। পুঁথি মানে বই বা পুস্তক। আমির হামজা, সাইফুল মুলক ও বদিউজ্জামান সোনাভান প্রভৃতি পুঁথি বিশেষ জনপ্রিয় ছিল। জ্যোৎস্নালোকিত উঠানে বগুনার উপর কুপি জ্বালিয়ে পুঁথির মজলিস বসত। বাবা এসব পছন্দ করতেন না। আমাদের বাড়িতে পুঁথির মজলিস বসতে কখনো দেখিনি। পাট, আখের চাষ হতো গ্রামে। শীতকালে আখ ভাঙাবার গাছ আসতো। গ্রামের ছেলেরা আখের গাছের জোয়াল ঠেলতো। আমিও ঠেলেছি। এই পরিবেশে কেটেছে আমার বাল্যকাল। দেখো, আখের গাছের জোয়াল ঠেলতো অর্থাৎ জাল ঠেলতো আর কি। সে সময় আখের গাছ দিয়ে তোমার হচ্ছে যে রান্না করা হতো বা জ্বালানির কাজে ব্যবহার করা হতো। তখন যে জাল ঠেলাকে বোঝানো হয় বা বলা হয় সেটিকে বোঝানো হয়েছে। এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনা। আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে সামনের ক্লাসে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।